কিছু মানুষ শুধু মুখের কথায় নয়, রীতিমতো সরকারি কাগজে কলমে বহুরূপী নানান পরিচয় নেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বনে গেছেন সাধারণ কর্মচারী, স্কুল শিক্ষক। কখনো তিনি আর্চারির প্রশিক্ষক হচ্ছেন, কখনো হচ্ছেন অ্যাথলেটিক্সের মডেল, সুপার মডেল, কোটিপতি। তিনিও নাকি সরকারি কর্মচারী। বহুরূপী এমন পরিচয়ের আয়নাবাজির নেপথ্যে কি জানাবো আজকের উন্মোচনে আমি কাউসার সোহেলি। রোজ অন্তত 14 ঘন্টা চা আর কেতলির সঙ্গে জীবন কাটানো এই মানুষটির নাম ইয়ামিন। পেশায় চা বিক্রেতা, বসবাস সিদ্ধিরগঞ্জের আলমবাগে। মহল্লার সবাই তাকে চেনে চা দোকানি হিসেবে, কিন্তু অনেকেই জানেন না ছোট্ট টি স্টলে যে দুটি হাত ঝড়ের বেগে চা তৈরিতে ব্যস্ত, সেই হাত জানে দারুণ এক জাদু, যে জাদুতে পুরো দেশই নয় মুগ্ধ বিশ্বের অনেকেই। স্পেশাল স্পোর্টসে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিন। 2016 সালে হয়েছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে রানার্স আপ। 2019 সালে চ্যাম্পিয়ন হয়েছি বাহারাইনে ডাক করে এশিয়ান ইউথ গেমসে, ওইখানে চতুর্থ স্থান। জাপানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওইখানেও র্যাঙ্কিংয়ে আগে আসছিলাম আর কি। 22 ইন্দোনেশিয়া, ওইখান থেকে আমি ব্রোঞ্জ পদক আনি। আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার স্বীকৃতি অর্জন করেছে ইয়ামিন, ঘুরেছে অন্তত 6টি দেশ। 2022-এর এশিয়ান গেমসের পর ইয়ামিন আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। আমি সেরাও, তার কারণে আমার 1 নম্বর রাখছে। 1 নম্বর রাখার কারণ আমার কথা হচ্ছে, তাহলে আমি ভাবছি যে তাহলে প্যারিস অলিম্পিকে যেতে পারবো। আমি প্র্যাকটিস নামা শুরু করছিলাম। তারপরে আমাদেরকে বলছে ক্যাম্প করাবে। তারপরে কমিটি থেকে ড্রেসের মাপও পাঠানো হয়েছে আমার কিছু, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, ওই যে মহাসচিব, উনি আমাদের কাগজপত্র কোন জায়গায় জমাই দেন। ইয়ামিনের জেতা সব পদক বাক্সবন্দি। আজ বাক্সবন্দি একটু ভিন্নভাবে সসম্মানে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকুও। এশিয়ান গেমসে আসার পরেই ইয়ারপরে আমার সাথে কথা হয়েছে, বলে তোমরা যাও গিয়ে প্রতিদিন বাসায় রেস্ট করো, রেস্ট করার পর তোমার সবাই প্র্যাকটিস নেবো, তোমাদেরকে আবার লং টাইম প্র্যাকটিস করা হবে, ট্রেনিং করা হবে। 2023 এশিয়ান গেমস ফেরার পর তারপরে এই 1.5 বছর 2 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ হয়নি। কোনো যোগাযোগ নেই। ওয়ার্ল্ডের 27 নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম। এখন তো কত নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম নিজেও জানি না। খেলোয়াড়রা আছেন কিন্তু তাদের খবর নেই। কেন? কারণ জানতে এবারের গন্তব্য কুমিল্লার নাঙ্গলকোট। আন্তর্জাতিক অঙ্গনে স্পেশাল স্পোর্টসের সাফল্য আসা আরেক ইভেন্ট টেবিল টেনিস। এই ইভেন্টে 2024 সালের চ্যাম্পিয়ন ছিলেন রাজিবুল হাসান সোহেল। সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট গত সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে অংশ নেননি তিনি। কেন? তা জানতে চাই তার মুখ থেকেই। অন্যান্য গ্রুপের লিডারদের নামে শুনছি যে ওনারা তার প্লেয়ারদেরকে বঞ্চিত করে, না তো আমি নিজেই বঞ্চিত হইলাম। নিয়ম হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশ সেরারাই নির্বাচিত হবেন আন্তর্জাতিক পরবর্তী পর্যায়ের টুর্নামেন্টের জন্য। সেই বিচারে প্যারিস স্পেশাল অলিম্পিকে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেয়ার কথা 2024-এর চ্যাম্পিয়ন রাজিবুল হাসান সোহেলের, কিন্তু গিয়েছেন রানার্স আপ নাহিয়ান। র্যাঙ্কিংয়ে যিনি অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে উনি, আমাকে সুযোগ না দিয়ে। ওখানে ওনার রেজাল্ট কি ছিল? ওখানে 11-র মধ্যে উনি কোথাও 1, কোথাও 2, কোথাও 3 এরকম পাইছে। প্যারাঅলিম্পিক কমিটির সহযোগিতা ছাড়া তো উনি একটা দেশের পক্ষে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ার কথা না। আরো কিছুদিন টেবিল টেনিস, ক্যারাম, হ্যান্ড ভলিবলে সাফল্যের নানান স্বীকৃতি সোহেলের ঘর জুড়ে। গত 10 বছরের লড়াইয়ের ফল তিনি এখন ডিজেবল স্পোর্টস টেবিল টেনিসের দেশ সেরা। তবে লড়াকু সেই মনোবল এখন অনেকটাই নড়বড়ে। ফ্রান্সে আমার যাওয়ার কথা, আমার জায়গায় অন্যজন চুপ করে চলে গেছে, তখন আর আসলে কি বলবো। ক্রীড়া উপদেষ্টার কাছে আমার অনুরোধ যে যারা এ ধরনের, যে ওনার ওই লেভেলের যোগ্যতা না থেকেও যদি কেউ আরেকজনের যোগ্য কেউকে সুযোগ না দিয়ে উনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করলো, এদেরকে আসলে এদের প্রতি কি ব্যবস্থা নেবে উনি জানে। আমরা চাই যে যোগ্য লোকের সুযোগ হোক।
ইভেন্ট আলাদা, খেলোয়াড়রাও ভিন্ন ভিন্ন, কিন্তু ক্ষোভ, অভিযোগ আর হতাশার গল্প যেন হুবহু এক। একটা বিষয় স্পষ্ট হলো ভুক্তভোগীদের কথায়, দেশীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে আসার পর আর খেলতে পারেন না এই খেলোয়াড়রা। আয়োজন করা হয় না নিয়মিত টুর্নামেন্টের, তাই র্যাঙ্কিংয়ে যান অনেকটাই পিছিয়ে। নেই প্রশিক্ষণেরও ব্যবস্থা, অথচ আছে সুনির্দিষ্ট পরিচালনা কাঠামো, একাধিক অ্যাসোসিয়েশন, রীতিমতো আইন মেনে তৈরি হয়েছে নিয়ন্ত্রক কমিটিও। সেই কমিটি আসলে কি করছে জানা জরুরি। তবে তার আগে কথা বলবো প্রশিক্ষকদের সাথে। এনায়েতুল্লাহ খান ব্যাডমিন্টনে ৩০ বছরের ক্যারিয়ারের সিংহভাগই খেলেছেন জাতীয় দলের হয়ে। অবসরে গিয়ে এখন পুরোদস্তুর প্রশিক্ষক। এবছরের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিনেরও প্রশিক্ষক তিনি। এত সাফল্যের পরও কেন আন্তর্জাতিক পরিসরে খেলতে পারছে না ইয়ামিনরা, প্রশ্ন ছিল আমাদের। করেসপন্ডেন্ট তো আর আমি করিনি, বাট আমি প্রস্তাব দিয়েছি, প্ল্যান দিয়েছি, প্ল্যান অনুযায়ী কাজ করা হয়নি, যে কারণে আমরা যেতে পারিনি। এটা হলো মূল কথা। আসলে কাজ না হওয়ার কারণ অ্যাকচুয়ালি এখানে ফান্ডিং এর একটা বিষয় আছে। ফান্ড নেই? ফান্ডিং তো অ্যাকচুয়ালি আছে। আপনার আমাদের যে প্যারাঅলিম্পিকে 10 করোড় টাকা আছে, যেটা আপনার একটা এফডিআর করা আছে, তো ওইটা থেকেও যদি উনি ফান্ডিং করতেন তাহলে আমার প্লেয়ার অবশ্যই অলিম্পিকেও খেলতে পারতো এবং হোপফুলি ভালো রেজাল্ট করতো। জানলাম নিজ খরচে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। যেদিন যেখানে মাঠ পান সেখানেই খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ দেন। আর এই চেষ্টার সূত্র ধরেই ইয়ামিন জয়তুরা সাফল্য এনে দিয়েছে আন্তর্জাতিক পরিসরে। যে যাচাই করবে ক্লাসিফায়ার বলে, এইটারও একটা ট্রেনিং আছে। ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, উনি লেভেল 1 ক্লাসিফায়ার, উনি অস্ট্রেলিয়াতে লাস্ট ইয়ারে গিয়েছিলেন। উনি কি ট্রেনার, আপনাদের ট্রেনার? না না, উনি ট্রেনার না। উনি তো খেলাধুলার কোনো ব্যাকগ্রাউন্ডের না, উনি তো প্যারা অলিম্পিকের মহাসচিব। সবশেষ প্যারিস প্যারা অলিম্পিকের বিতর্কিত তালিকায় কারা ছিলেন তাও স্পষ্ট করলেন তিনি। অ্যাকচুয়ালি 2 জন খেলোয়াড়ের সাথে এত লোক যাওয়া বা সিলেকশন দেওয়া, এটা বিব্রতকর। অ্যাকচুয়ালি আর্চারির প্রেসিডেন্ট, প্যারা আর্চারির, তারপরে আপনার প্যারা আর্চারির সেক্রেটারি, এনএসসির আপনার যুগ্ম সচিব, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মন্ত্রীর পিএস এবং অনেকের ওয়াইফও ছিল। প্যারা ব্যাডমিন্টনে আন্তর্জাতিক রেটিংয়ে আছেন এই প্র্যাকটিসে থাকা 4 জনের ভেতর 3 জনই। এরা সবাই এশিয়ান গেমসের মতো একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পদকধারী। তারপরও অলিম্পিকে যাওয়ার সুযোগ হয়নি এদের। আমাদের ফেডারেশনে কোনো সাপোর্ট ছিল না এক্ষেত্রে, কোনো, শুধু জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন স্পন্সর করেছে, ওরা সব কিছু দিয়েছে, সেজন্য আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি। বছরে একটা টুর্নামেন্ট খেললে ওই বাইরের দেশের প্লেয়ারের সাথে মানে ফাইট করা অনেক কষ্ট হয়ে যায়, কারণ ওরা বছরে অনেক টুর্নামেন্ট খেলে, আমরা খেলি বছরে একটা, ওটার সাথে আগে যেতে পারতেছি না। এশিয়ান গেমসের পরে খোঁজ খবরও নেয় না যে বেঁচে আছি না মরে গেছি। বড়সড় দল নিয়ে রীতিমতো আয়োজন করে প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্টেই অংশ নিচ্ছেন প্যারা অলিম্পিকের মতো অনেকগুলোই দল। কিন্তু আসল যারা খেলোয়াড় তাদের অভিযোগ যাচ্ছে অখেলোয়াড়রা। এরা কারা? কেনই বা প্যারা অলিম্পিক দলের সাথে যাওয়ার জন্য তাদের এত প্রয়োজন? তাই খুঁজবো এবার। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ অংশ নিতে প্যারা অলিম্পিক কমিটি মন্ত্রণালয়ে সরকারি ছাড়পত্র বা জিও লেটার দেয় গত 18 জুলাই। ক্রীড়া পরিষদ ঘুরে মন্ত্রণালয়ে যাওয়া সেই জিওতে ছিল আর্চারি ইভেন্টের 2 খেলোয়াড়ের নাম, বাকি 14 জনই ছিলেন অফিসিয়াল। মাত্র 2 খেলোয়াড় নিয়ে 14 কর্মকর্তার প্যারিস সফরের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে খেলোয়াড়রা ঘেরাও করেন ক্রীড়া ভবন। উনি যে জায়গায় সুবিধা পায় ওই সুবিধা দেওয়া লোকদেরকে উনি সুযোগ দেয়। যে উনি তো সুইমিং এর এসও জানে না, উনার স্ত্রী, সে কিভাবে সে আমার কোচ হয়? বর্তমান যারা কর্মকর্তা এরা কার? আমরা আসলে হচ্ছে যে আমরা অনেকগুলো মিটিং এ অনেকগুলো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি, কিন্তু আমরা তাদেরকে কোনো সময় দেখিই নাই, কারণ চিনিই না। অভিযোগ আমলে নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় মন্ত্রণালয়। তদন্ত শেষে বিতর্কিত তালিকার 14 জনের ভেতর 7 জনের নাম বাতিল হয়। বাতিল হওয়া সেই তালিকার একজন জাতীয় প্যারা অলিম্পিক কমিটির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার। জানা গেছে পেশায় তিনি স্কুল শিক্ষক, তবে অধিকাংশ স্পোর্টস ট্যুরে যান প্রশিক্ষক পরিচয়ে। সবশেষ প্যারা এশিয়ান গেমসে তিনি ছিলেন
সাঁতারের প্রশিক্ষক। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড এর ভারত ট্যুরেও তিনি ছিলেন অফিসিয়াল পরিচয়ে। প্যারিস প্যারা অলিম্পিকের প্রাথমিক যাত্রী তালিকায় ছিলেন 90 দশকের জনপ্রিয় মডেল ফয়সাল আহমেদও। তিনি প্যারিস যাচ্ছিলেন আর্চারি খেলোয়াড়ের সহকারী পরিচয়ে। সবশেষ তালিকায় ছিলেন এমন এক অফিসিয়ালের মুখোমুখি হই আসল সত্যটা কি জানতে। একটা এক্সিকিউটিভ মেম্বার হতে গেলে কি হতে হবে, আমি তো জানবো কি হচ্ছে, কি হবে, কিভাবে হবে। তো সেগুলো আসলে খুব ক্লোজ ডোর করে করা হতো এবং সবসময় কমিউনিকেশনটাকে খুব লিমিটেড কমিউনিকেশনসের মধ্যে, এবং আমি তো বললাম একটা সময় আমাকে ওই কমিউনিকেশনগুলো থেকে বাইরে রাখা হলো। ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো থেকে পার ডে ইভেন্ট ওয়াইজ, ডে ওয়াইজ একটা তাদের ভাতা দেওয়ার কথা থাকে, সেটা তাদের ওগুলোতে ব্যাপারে অনেক অনিয়ম ছিল। তারপর সেখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে নিয়ে অনেক অনিয়ম ছিল, কেন গিয়েছে, কিছু আনওয়ান্টেড লোক গেল, যেটা হয় আর কি। এবং ওখানেও কিছু আরও ইস্যু ছিল যেগুলো নিয়ে আসলে পরবর্তীতে আমি অনেক কথা বলেছিলাম, বা এগুলোর সুষ্ঠু সমাধান বা কোনো জবাবদিহিতা ছিল না। যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে এটা যেভাবে যে আমি যে ওই যে খেলোয়াড়দেরকে কারা যাবে, কিভাবে যাবে, কি সিলেকশনের মাধ্যমে আসলো, তা প্রান্তিক লেভেল থেকে তাদেরকে কিভাবে তুলে আনা হলো, বা তাদেরকে তুলে আনা হচ্ছে না কেন, তাদেরকে নিয়ে কাজ হচ্ছে না কেন, অলরেডি 2-3 বছর হয়ে গেছিল। তো এগুলো নিয়ে আসলে কোনো কিছুই ছিল না, মানে পুরো হজবরল কিছু গুটিকতেক মানুষের স্বার্থ হাসিলের জন্য যা হয়েছে তাই হয়েছে। অডিট হয়, বাট অডিট ওই গুটিকতেক মানুষের তাদের সিলেকশন অনুযায়ী কিছু কোম্পানি থেকে অডিট করানো হতো। এটা কে করতো না করতো এগুলো আমি কিচ্ছু জানি না, এটা আমাদেরকে বলাও হতো না। আমি শুনেছি যে তাদেরকে দিয়ে অডিট করানো হবে। খেলোয়াড়দের বঞ্চিত করা, আর্থিক অনিয়ম, অসঙ্গতি অভিযোগ যদি এই পর্যন্ত থাকতো তাহলে একটি বিষয় ছিল, কিন্তু যখন অভিযোগ ওঠে মানব পাচারের সহযোগিতার মতো প্রসঙ্গ নিয়ে, তখন কি করবেন কর্তৃপক্ষ, কি বলছেন অভিযুক্তরা, আর এই ঘটনার সত্যতাই বা কতটুকু? নোয়াখালীর লক্ষ্মীপুরের রায়পুরায় গিয়ে দেখা মেলেনি এই দুজনার। এদের একজন 80 বছরের বৃদ্ধ অসহায় বাবা সেলিম পাটোয়ারি ও অন্যজন হার্টে 2টি রিং নিয়ে ন্যায় বিচারের দাবিতে পথে পথে ঘুরে বেড়ানো মোহাম্মদ তৌহিদ। আমরা তাদের খুঁজছি জানতে পেরে হাজির হলেন মাছরাঙার অফিসে। জানালেন বাড়িতে থাকতে পারেন না আজ বেশ কয়েক বছর। ঋণের টাকা শোধ করতে না পারার দায় ও লজ্জায় পালিয়ে বেড়াচ্ছেন তারা। আমি পরে লাস্টে গাড়িগুলো বিক্রি করে ব্যাংকের টাকা এখনো শোধ করতে পারি না পুরো গাড়ি, আর 2টা গাড়ি বিক্রি করে পারেছি। এখন আমি এখন নিঃস্ব অবস্থা আছি। আমার একটা ছেলে এবার ইন্টার কমপ্লিট করছে, ওরে আমি ওই কলেজে ভর্তি করাবো, ওই টাকাগুলো আমার এখন ওই টাকাও আমি জোগাতে পারতেছি না। এদের দাবি কানাডায় যাওয়ার জন্য ঋণ করে 20 লাখেরও বেশি টাকা দিয়ে তারা এখন এক একজন রাস্তার ফকির। আর এই টাকা তারা দিয়েছেন পাবলিক লাইব্রেরির সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানকে। প্রতিবন্ধী খেলোয়াড়দের সঙ্গে করে ভারতে নিয়ে সেখান থেকে কানাডা পাঠানোর কথা ছিল লুৎফর সহ 7 জনকে। শ্রীলঙ্কা বিষয় করে গেলাম ইন্ডিয়াতে, প্রতিবন্ধী খেলোয়াড়রা গেছে সকালবেলায়, আর আমাদের দিয়েছে রাত্রে 11টা বাজে মালিবাগ থেকে আমরা গেলাম, বাসে গেলাম। জি, একসাথে। কলকাতা নিয়ে গেছে দার্জিলিং, এই বিনা পাসপোর্টে। দার্জিলিং থেকে নিচে দীঘা, দার্জিলিং নিচে, দার্জিলিং তো ঘুরে আই না। আমার ছেলেরা অলরেডি কিন্তু ভিসা লাগানো ছিল ডিসেম্বর পর্যন্ত, ইন্ডিয়ান ভিসা। এখন পাসপোর্টে হ্যান্ড ওভার করে নাই, কিছু করে নাই, কিনা ওদেরকে কিনা কম্পিউটার বিষয়টা লাগাই দিয়া ওই কানাডার বিষয়টা কিনা উঠে ফেলেছি, টাকাও নিয়ে গেছে। 17,60,000 টাকা মোট। আমরা 7 জনে ক্যাশে মিলে মোট 1,30,20,000 টাকা দিচ্ছি। কানাডা নয়, ভারত ঘুরে আবার দেশে ফিরিয়ে এনে তাদের পাঠানো হয় কম্বোডিয়া। এয়ারপোর্টে স্বয়ং মাকসুদুর রহমান হাজির ছিলেন বিদায় বেলায়। কম্বোডিয়ায় জিম্মি করে নেওয়া হয় আবারও টাকা, আর দেশে ফেরানোর পর বেহাত হয় পাসপোর্ট সহ জরুরি কাগজপত্র। শাহবাগ থানায় অভিযোগ করার কারণে শুনতে হয়েছে হত্যা, গুমের হুমকি পর্যন্ত। দাবি ভুক্তভোগীদের। 1 সপ্তাহ বিষয় আমাদের, 22 দিন শেষ। এবার বলছেন না, আমাদের আপডাউন টিকিট দিছে, ওই টিকিটের আবার জরিমানা দিয়ে কইরা এয়ারপোর্টে জরিমানা দিয়ে তারপরে আবার বাংলাদেশে আসছি। আসার সাথে এয়ারপোর্টের থেকে পাসপোর্টগুলো নিয়ে গেছে। কাঠালি করে আনছি, উনি ওনার সচিবের বাসা দিয়া
কাঠালি করা আর কিনা সেই কিনা মহিষের দধি দিয়ে আসছে। মুন্সিগঞ্জের একটা লোক ছিল, প্রায় আসতো, পরে আর ওই লোকটার পর আর দেখলাম না কখন। আর মানে আপনাদের মতো এই একই সমস্যা নিয়ে আরো লোক আসে। মোট আমরা 7 জনে একই ক্যাশে মিলে মোট 1,30,20,000 টাকা দিচ্ছি। এবারই প্রথম নয়, 2012 সালেও বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির বিরুদ্ধেও এমনই এক অভিযোগ তোলে খোদ মন্ত্রণালয়। প্রথম সারির একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয় শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছে 12 সদস্যের একটি দল, অথচ মন্ত্রণালয় কিছুই জানে না। কিন্তু মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া অসম্ভব। সেই সময়ের কমিটিতেও ছিলেন ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। কানাডাতে একবার প্যারাঅলিম্পিকের একটা অনুষ্ঠানে মন্ট্রিলে 10 জন হচ্ছে যে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা এই টিমে ঢুকেন এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া, ওনারা ফিরে আসেন। যেমন এখন তো কানাডা এবং জাপান থেকে অন্য দেশগুলো থেকে এখন কিন্তু ইনভাইটেশন এরকম আমন্ত্রণ আসে না। না আসার কারণে কিন্তু আমাদের দেশের অরিজিনাল যারা জেনুইন যারা খেলোয়াড় তারা কিন্তু এখন আর ওই সুযোগগুলো পাচ্ছে না। এটা হচ্ছে শুধু এই ধরনের আদম মানব পাচারকারীদের কারণেই হয়েছে। অনেক রিপোর্ট লিখেছি এবং এই কারণে আমিও অনেকটা মামলা, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, বাট আমি লড়াই করেছি। সবশেষ প্যারিস অলিম্পিক বিতর্কে পদত্যাগ করেন ফেডারেশনের আরেক নির্বাহী সদস্য পাপ্পুলাল মোদক। সাধারণত কোনো দেশে যদি কোনো খেলোয়াড়রা যায়, প্ল্যান থাকে, বাজেট অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, কে যাচ্ছে। মে মাসের পরে আমাদের কোনো এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়নি। খেলোয়াড়দের কাছ থেকে জানতে পারি যে 2 জন খেলোয়াড়ের সাথে 15 জন অফিসিয়াল যাচ্ছে। তো এটার জন্য আমি একটি ইনকোয়ারি মেল দেই। তারপর আমি 19শে আগস্ট আমি রিজাইন দেই, কারণ আমার মনে হয় যেখানে ট্রান্সপারেন্সি নাই ওইখানে না থাকাটাই ভালো। জেনে অবাক হবেন যে সিআরপির ফাউন্ডার সর্বজন শ্রদ্ধেয় সিস্টার ভ্যালেরি টেইলরও পদত্যাগ করেছেন, যিনি প্রেসিডেন্ট ছিলেন। জানালেন নানা অনিয়মের সূত্র ধরে 2010 সালের পর দীর্ঘ 12 বছর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেনি বাংলাদেশের কোনো প্যারা অলিম্পিক দল। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক বা ইন্টারন্যাশনালি যে কোনো গভর্নিং বডি সবার আগে যেটা দেখে যে সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, পাশাপাশি ফেডারেশন হোক, প্যারালিম্পিক কমিটি হোক, ওইটা ট্রান্সপারেন্সি। আমি সরি টু সে আমি এখন পর্যন্ত ওইটার কিছুই দেখিনি। আমার মনে হয় যে আমরা খেলোয়াড়দেরকেও ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি না। 2009-এর পর থেকে 2টা গ্রুপ ছিল, 2টা গ্রুপই দাবি করতো আমরা ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি। ফলশ্রুতিতে ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি বাংলাদেশকে ইনিশিয়ালি সাসপেন্ড করে। এই যে এত প্রতিবন্ধী ব্যক্তিরা, ভাই ও বোনেরা কিন্তু গত 12 বছর এই 12 বছর সময় কোথাও পার্টিসিপেট করতে পারেনি। এবার মুখোমুখি আমরা ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের। প্রথমেই জিজ্ঞাসা, ভ্যালেরি টেইলর ও ইসি মেম্বাররা কেন পদত্যাগ করলেন। 2 জন হলে ভ্যালেরি অনেক আগে করেছে, তার মেইল দেখেন, আমি তা বলবো, সে বলছে আমি পারতেছি না। আর ইনফ্যাক্ট তার কোনো কন্ট্রিবিউশন নাই। তারা এই যে পাপ্পুলাল মোদক আর আমাদের পা একটা নাই বশিয়াল হোসেন, তারা ওখানে গিয়ে যেটা করেছে, দে ওয়েন্ট টু দ্য প্রস্টিটিউট। ওই যে তার কথা আমি বলেছি, এবং আমি বলেছি মিটিংয়ে যখন হিসাবটা ক্লোজ করব, আমরা হিসাবটাটি 1 টাকাও তো আমি খরচ করি নাই, টাকা খরচ করে চিফ দ্য মিশন ডাক্তার আমি, সে হলো ট্রেজারার, আর পাপ্পুলাল মোদক এরাই কিন্তু, সে হলো টেকনিক্যাল অফিসিয়াল ছিল। তখন 2 জনকে তার কমিটি থেকে তিরস্কার করা হয়েছে। ওই যে তিরস্কার অফিসিয়ালি করছে, এরপর থেকে আমার উপর রাগ যে আমি কেন এটা করলাম। সত্য কথাটা বলাতে তাদের প্রতি হিংসা শিকার হয়ে গেছি। তারা কিন্তু সংগঠনটা খরচ করে কিন্তু ওই অ্যামেজমেন্ট করেছে। টুর্নামেন্টের কারণটা হলো তারা তো কিন্তু আমাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা নাই, তারা কিন্তু পলিটিক্স শুরু করেছে। তারা কি করেছে, ওই যে তাদের 30,000 টাকা তারা চেয়েছে, আমরা তারা চাচ্ছে যে আমাদের যে প্যারাঅলিম্পিক হয়ে তারা খেললো, সম্পর্কের কারণে এদেরকে এতটা প্রমোট করেছি। কিন্তু ওরা কিন্তু খুব গ্রিডি, ওরা সবসময় আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতো, ওদেরকে এই বেনিফিটগুলো ডিস্ট্রিবিউট করে দিতে। তার স্ত্রী ও অন্য অখেলোয়াড়দের বিদেশ ট্যুর নিয়েও দিলেন নিজের মতো ব্যাখ্যা। প্রাইমারিলি আমরা কিন্তু অনেকের নাম ফাইনালে যখন আমরা সিলেকশন দিই তখন কিন্তু ওদের কাটসাট করে দিই। এটা সমস্ত স্পোর্টসে কিন্তু আপনারা জেনে রাখবেন। হ্যাঁ, টেবিল টেনিসে সে কাজ করে, কিন্তু সে অফিস তার স্কুলে কিন্তু সে গেম টিচারও। টেবিল টেনিস কোচ নাই, সুইমিং কোচ নাই, তাদের তো লুক আফটার করতো। তাদের তো ওই যে টেকনিক্যাল কাজগুলো হলো অ্যাক্রিডিটেশন, তারপরে হলো তাদের
ক্লাসিফিকেশন ঠিক আছে কিনা, এগুলো কিন্তু প্রত্যেক গেমে গেলে কিন্তু আবার দেখাতে হয় ইন্টারন্যাশনাল ক্লাসিফায়ার থেকে। তো এগুলো কে করবে? মানব পাচারের বিষয়টি ভুল বোঝাবুঝি মাত্র দাবি করে বললেন প্রতিহিংসার শিকার দিদি। তার আরও দাবি, মানব পাচার নিয়ে করা সংবাদও সাংবাদিকের ব্যক্তিগত কারণে করা। ক্রীড়া মন্ত্রণালয়ের সবাই এই বিষয়টি জানেন দেখি তিনি আর মামলার মুখোমুখি হননি। এটা ছিল আমার পারিবারিক একটা বিষয়। কারণ হলে আমার শ্যালক সে ইয়েতে যাবে, কি বলে, কানাডাতে যাবে, বাংলাদেশে কানাডা ভিসা হয় না। ওই যে আমার শ্যালক যে বিদেশ যাবে, সেই শ্যালক বিদেশ যাওয়ার জন্য তাদের এক এজেন্টের সঙ্গে কাজ করেছে, সেটা আমার কোনো রিলেশন নাই, কিছু নাই। তো ওই এজেন্টের সঙ্গে তারা কিন্তু দিল্লিতে গেছে। দিল্লিতে গিয়ে যখন তাদের সবার নাকি ভিসা হয়ে গেছে, তখন ওই যে আমার শ্যালক আমাকে জিজ্ঞাসা না করে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে। সঠিক না, এটা হলো তারা ওই সুযোগটা নিচ্ছে, এটা আমার পারিবারিক বিষয় এবং সেটা আমি কনফেস করেছি। এবং জানেন, এই যে আমার ভাগ্য খারাপটা হলো যাদেরকে আমি উপকার করি তারাই আমার ক্ষতি করে। প্যারাঅলিম্পিক কমিটি কিন্তু মেম্বার ছিল জুনায়েদ। এখন জুনায়েদের সঙ্গে সম্পর্ক হওয়াতে চঞ্চল ভাই আমার বিরুদ্ধে লাগছে। তখন কুতুব ভাই ছিল মহাসচিব, কুতুব ভাইয়ের ছেলের নামে এই আকামগুলো করছে, মিথ্যে বানোয়াট কথা, কেউ জানে আমাদের। আমি একটা ফ্রেশ ইমেজ নিয়ে আছি। আপনি আমার অফিসে যাবেন, আমি খুব অনেস্ট লাইফ লিড করেছি। গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে দ্রুততম সময়ে বিতর্কিত ছাড়পত্র বাতিল করে। গঠিত হয় তদন্ত কমিটিও, কিন্তু কি হবে তারপর? প্রশ্ন ছিল আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। ওই প্যারাঅলিম্পিকের ওইখানে ব্যবস্থা নেয়ার কারণে এটা একটা মেসেজ হিসেবে গিয়েছে এবং এখন পর্যন্ত তারপরে আর কোনো জায়গায় এরকম কোনো কিছু আসেনি। তবে আসলেও দু একটা জায়গায় আমরা হয়তো নাম কেটে তারপরে জিওটা অ্যাপ্রুভ করেছি। এর আগে এটা প্র্যাকটিস হয়ে আসছিল এবং উপর থেকেও কারো ওই গুডউইলটা ছিল না এবং ওই স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করে এবং বলা যে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। তবে সামনের দিনগুলোতে সেটা যেন না থাকে, সেক্ষেত্রে আমরা যে নতুন যে অ্যাডহক কমিটিগুলো আসছে তাদেরকে ওইভাবে নির্দেশনা দেব। প্রশ্ন থেকে যায়, একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে 3 দফা জিও নামে পরিচিত সরকারি চিঠি কেন জমা দিতে হলো? কি কারণে বারবার মানব পাচারের অভিযোগ উঠছে সুনির্দিষ্ট একটি সংস্থা ও তার সংশ্লিষ্টদের নামে? এক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ? অভিযোগগুলো আমাদেরকে দিন, আমাদের জুরিডিকশনের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে, তদন্ত করার ব্যাপার থাকলে সেটা আমরা অবশ্যই করব। আর তা না হলেও বাংলাদেশের আইনে যে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে সেটা আমরা নিব। এবং ইতিমধ্যেই বিসিবি এবং বাফুফেতে অডিটের কার্যক্রম চলমান আছে। এর আগে যে দুর্নীতিগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অডিট করে সেখানে অসঙ্গতি পাওয়া গেলে যারা এর সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এখন তো সার্চ কমিটি কাজ করছে কমিটিগুলো পুনর্গঠনের জন্য, তবে পরবর্তীতে ব্যবস্থাপনাটাকে দেখাশোনা করার জন্য 55টা ফেডারেশন অ্যাটলিস্ট একটা টাচে রাখা, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের প্রোগ্রেস রিপোর্ট, অডিট রিপোর্টগুলো দেখার জন্য হলো একটা মনিটরিং টিমের প্রয়োজন আছে। আমরা একটা মনিটরিং টিম গঠন করব এবং সেটার ক্ষেত্রেও আমরা সেটাও শুধুমাত্র সরকারি কর্মকর্তা বেজ না করে আরও স্পোর্টস সেক্টর থেকে বা এক্সপার্টদেরকে নিয়ে আমরা একটা মনিটরিং টিম সেখানে গঠন করব। আমরা ইতিমধ্যে বারবার বলছি যে স্পোর্টসে আমরা বাজেট বাড়াবো, বাজেট যেমন বাড়াবো সেটার সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা সেটাও আমরা নিশ্চিত করার জন্য এই মনিটরিং টিমটা গঠন করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবন মান উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ হয় প্রতি বাজেটেই, কিন্তু ভাগ্য বদলায় না আলামিন, জয়তু, ইয়ামিনদের। মন্ত্রণালয়ের শত তৎপরতা আর সদিচ্ছা মুখ থুবড়ে পড়ে গুটিকয় অসৎ মানুষের জন্য। এভাবেই কি চলবে, নাকি দিন বদলের এই সময়ে আবার স্বপ্ন দেখার নতুন করে সুযোগ পাবে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন এই মেধাবীরা? বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জীবন মান উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ হয় প্রতি বছর বাজেটে, কিন্তু ভাগ্য বদলায় না আলামিন, জয়তু, ইয়ামিনদের। মন্ত্রণালয়ের শত তৎপরতা আর সদিচ্ছা মুখ থুবড়ে পড়ে গুটিকয় অসৎ মানুষদের জন্য। এভাবেই কি চলবে, নাকি দিন বদলের এই সময়ে আবার স্বপ্ন দেখার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন এসব মেধাবীরা?